আচ্ছা আমি আপনাদের বলছিলাম প্রত্যেকেরই আমি হচ্ছে ফ্রি ক্লাস দেই প্রথম দিন। অনেকে আছে বলে যে আপু অনলাইনে ক্লাস বুঝবো না। আমি অনলাইনে যতগুলো কেকের আইটেম আছে সব কিছু ভাগ করে 8 দিনের ক্লাস দিয়েছি, ঠিক আছে? 8 দিনে আমি সবগুলো কেকের আইটেমের কাজ শেখাবো, ডেকোরেশন সহ ফ্লেভার ওয়াইজ। হ্যাঁ, এখন প্রথম দিন ক্লাস করলে যে আমার এখানে ক্লাস করতেই হবে এমন কিছু না। আপনাদের ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। আর অনেকে আছে অফলাইনে শিখেও বুঝে না, অনলাইনে শিখেও বুঝে না। আর বোঝার পরে ডিপেন্ড করে। আর আমি স্টুডেন্টদেরকে সুযোগ দেই যে প্রথম দিন ফ্রি ক্লাসটা করলে যদি তারা বুঝতে পারে তো ভালো, ক্লাস করলো। আর যদি না বুঝতে পারে তাহলে কিছু করার নাই, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এই যে অনেকেই বলে যে টাকা নিয়ে মার হয়ে যায়, এ হয় ও হয়, এই সমস্তের জন্য আমি প্রথম ক্লাসটা ফ্রি দিই, ঠিক আছে? যেহেতু ব্যাচ চালাচ্ছি জুলাই থেকে, সেহেতু আমি ফ্রি নাও দিতে পারতাম, কোনো বিষয় না। তারপরেও অনেকে আছে একটু কনফিউজ থাকে, সুযোগ সবাইকেই দেওয়া উচিত, এজন্য আর কি সুযোগ দেওয়া, এজন্য সবাইকে সুযোগ দেওয়া। আপনারা নিজেদের এখান থেকে মুড করে রাখেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি ক্লাসের মধ্যেও বলতে পারবো বা ক্লাসের বাইরেও বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা স্টার্ট করি আমরা ফার্স্টের দিনকে। আমাদের হচ্ছে আজকে আমি আপনাদের রুটিনটা দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট ক্লাসে কি হয়, ফার্স্ট ক্লাসে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করি, তারপরে হচ্ছে ভ্যানিলা মাফিন কেক, কাপ কেক, মাফিন বা কাপ যেটা বলে, এই যে এটাতে তৈরি করতে হয়, এটা 10 টাকা করে বিক্রি করা যায়, আর পাউন্ড কেক। এই দুইটা আইটেম আমি আপনাদেরকে শেখাবো। আর 8 দিনের ক্লাস শিডিউল আমার সব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আমাদের ফার্স্ট টাইমে কাজ করতে হবে মেজারমেন্ট স্কেল দিয়ে। মেজারমেন্ট স্কেল না হলে যদি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে কাজ করেন, মেজারমেন্ট কাপের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। ওটা একটাতে এক এক রকমভাবে দেখায়। এক কাপ সমান আমরা জানি, এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই দিই প্র্যাকটিক্যালি। মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা কেউ কাজ করবেন না, আমার কাছে কোর্স না করলেও সমস্যা নাই, কিন্তু আপনারা শিখে রাখেন জিনিসটা। মেজারমেন্ট কাপ দিয়ে যদি আপনারা কাজ করেন, কাপের মাপ কিন্তু ভুল আসে। এখানে এক কাপ সমান দিছে 240 গ্রাম। আচ্ছা কাপের মাপটা আমি আগে মাইনাস করে নেই। আচ্ছা এটা আমি আগে এটাকে মাইনাস করে নেই। কাপ দিয়ে যে কোনো জিনিস পরিমাপ করার সিস্টেমটা দেখেন, জাস্ট আলতোভাবে জিনিসটা তুলে নিয়ে এভাবে সমান করবো, চাপবো না, হাত দিয়ে চাপা যাবে না, ঠিক আছে? এখানে দেওয়া আছে 240, আমি মেপে দেখবো 240 আসলে আছে কিনা। দেখেন এখানে আছে কত, 216 গ্রাম। তাহলে কি আমি মেজারমেন্ট কাপের পরে ভিত্তি করবো? কখনোই না। সেহেতু আমাদের দরকার মেজারমেন্ট স্কেল। দাম বেশি না, এটার মাত্র 250 থেকে 280, যার এখানে যেমনটা নিয়ে পারে। যদি কেকের কাজ করতে চান বা যে কোনো বেকিংয়ের কাজ করতে চান তাহলে অবশ্যই এই মেজারমেন্ট স্কেলটা দরকার, ঠিক আছে? এখন এটা আমরা ইউজ করাটা শিখবো। এটা অন অফ বাটন, এখানে আমাদের দুইটা বাটন দিয়ে কাজ করতে হবে, জাস্ট অন অফ বাটন আর হচ্ছে টেয়ার বাটন, ঠিক আছে? টেয়ারটা হচ্ছে মাইনাস, অন করলাম, আবার অফ করবো, আবার অন করবো। আচ্ছা আপু সাউন্ডটা অফ করে রাখেন, সাউন্ড অফ করে রাখলে আমার কথাটা শুনতে পাবেন আপনারা। সাউন্ড অফ করে দেন আপু। আপু সাউন্ড অফ করেন। মিঠু আপু সাউন্ড অফ করেন, আপনার এখান থেকে সাউন্ড অফ করে দেন। আপনারা যদি সাউন্ড রানিং রাখেন তাহলে আমার কথা শুনতে পাবেন না। হ্যাঁ মিঠু আপু সাউন্ড অফ করেন। আচ্ছা একজন ওনাকে একটু মেসেজ করেন তো, উনি মনে হয় বুঝতে পারতেছে না। কেউ একজন মেসেজ করে বলেন সাউন্ডটা একটু অফ করে দিতে ওনার। আচ্ছা দেখেন এই যে আবার অন করলাম, অন করে এবার আমি যখন কোনো পাত্র রাখবো, সেই পাত্রটা তো একটা জিনিস মাপবো, তাই না? এই যে পাত্রটা রাখলাম, রাখার পরে এটাকে আমি মাইনাস করবো। যখন যে কোনো পাত্র আমি বসাইলে আমি সেটাকে মাইনাস করবো। আপু সাউন্ড অফ করে দেন আপু। আপু আপনার এখানে সাউন্ডটা অফ করে দেন, ভিডিওতে আসেন সাউন্ডটা অফ করে দেন। সাউন্ড অফ করলে আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনতে পাবেন, আর নাইলে হচ্ছে সাউন্ড অন থাকলে কেউ শুনতে পাবে না। হ্যাঁ আচ্ছা এই পাত্রের ওজন কত? এই পাত্রের ওজন হচ্ছে 15 গ্রাম।
ঠিক আছে। ফ্যান চলছে, আপ ডাউন করতেছে, 15 গ্রাম 16 গ্রাম দেখাচ্ছে। ঠিক আছে, এবার এই বাটনটা চাপ দিলে আমার এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, যে কোনো পাত্র আমরা যদি রাখি সেটাকে মাইনাস করার জন্য টেয়ার বাটন চাপ দিতে হবে। ঠিক আছে, এই পাত্রটার ওজন হচ্ছে, আমি ফ্যানটা করে দিই, এই পাত্রটার ওজন হচ্ছে 226 গ্রাম। এখন আমি যখন এর মধ্যে ডিম দিব তখন আমি এটাকে টেয়ার চাপ দিয়ে মাইনাস করে দিব। যে কোনো পাত্র এর উপরে রাখলেই আগে পাত্রের ওজনটা মাইনাস করতে হবে। পাত্রের ওজন যদি মাইনাস না করেন তাহলে আপনার সঠিক মেজারমেন্ট আসবে না। ঠিক আছে, এই যে আমাদের কাজ শুধু অন অফ বাটন আর টেয়ার অপশন, এই মাঝখানেটা আমাদের কোনো কাজে না, সেহেতু এটা আমরা ধরবো না। ঠিক আছে, আমরা অন অফ করবো, প্লাস হচ্ছে যে কোনো পাত্র মাইনাস করার জন্য আমরা টেয়ার অপশনটা চাপ দিব। এটা চাপ দিলে যখন 0 হয়ে যাবে তখন আমরা যেটা পরিমাপ করবো সেটার মধ্যে দিব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা মূল কাজে আসি। এখন আমরা ফার্স্ট টাইম বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিতে দেওয়া আছে 100 গ্রাম 2টা ডিম, 100 গ্রাম যদি হয় তাহলে তার অর্ধেক হবে চিনি, অর্ধেকটা হবে ময়দা, আর 1 পাউন্ড কেকের জন্য, 1 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য আমরা বেকিং পাউডার ইউজ করব হাফ চা চামচ। আমরা জানি 1 চা চামচ সমান 5 গ্রাম। এখন 5-এর অর্ধেক যদি হয় তাহলে সেটা 2.5 গ্রাম হয়, কিন্তু মেজারমেন্ট স্কেলে তো আমরা 2.5 গ্রাম মাপ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ছোটবেলায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করছি। যদি পয়েন্টের পরে 5 থাকে অথবা তার বেশি যদি থাকে, 5-এর বেশি থাকে তাহলে ওটাকে ওই সংখ্যাটাকে আমরা 1 বেশি ধরছি। যেমন 2.5 থাকলে ওটাকে আমরা 3 ধরবো। ঠিক এখানেও সেই জিনিসটা, হাফ চা চামচটা তাহলে হিসেবে আসে 2.5 গ্রাম, তাহলে আমরা এখানে নিব 3 গ্রাম। ঠিক আছে, যেহেতু মেজারমেন্ট স্কেলে মাপতেছি সেক্ষেত্রে 3 গ্রাম ধরতে হবে। আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে 6টা জিনিস লাগে, মাত্র 6টা জিনিস লাগে। প্রথম ডিম, ডিমের অর্ধেক যাবে চিনি আর ময়দা, চিনি আর ময়দা মিলে ডিমের সমান হবে। তাহলে 3টা অপশন গেল, একটা বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর একটা ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা ফ্লেভার সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স হবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে একটা ডিম তো পরিমাপে 55 গ্রামও হতে পারে, 50 গ্রামও হতে পারে, তাহলে ওই অংশটা কি ফেলে দিব? ফেলে দিব না। আমরা ডিম যেটা থাকবে সেটা দিয়েই কাজ করব, হিসাব করে হিসাব বুঝে কাজ করব। তাহলে আমি মাপা শুরু করি, কাজ শুরু করে দিলাম। এই বোলটা বসালে পরিমাপটা দেখা যায় না, এখানে 237 গ্রাম হয়েছে, আমি এটা মাইনাস করে দিছি, দিয়ে এই ডিমের ওজনটা কত আমি সেটা মাপব। 54 গ্রাম হয়েছে। ডিমের জন্য আপনারা সবসময়ের জন্য কেকের জন্য বড় বড় ডিম নিয়ে আসবেন। এখানে 2টা ডিম মিলে হয়েছে 106 গ্রাম। 106-এর অর্ধেক কত আসে দেখেন, হিসাব করেন কত হয়। কেউ একজন বলেন, কথা না বলে কিন্তু শিখতে পারবেন না আপনারা। শুধু যদি মনে করেন যে চুপ করে থাকবো শিখে যাবো তাহলে কিন্তু হবে না, কথা না বলে শিখতে পারবেন না। এখানে 106 গ্রাম ডিম হয়েছে। এখন আমি বলছি কি 106 গ্রাম ডিম যা থাকবে তার অর্ধেক আমরা নিব চিনি, সেই সমপরিমাপ দিব আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার। তাহলে 106-এর মধ্যে অর্ধেক যদি হয় তাহলে হচ্ছে 53 গ্রাম। 100-রে 2 বার ভাগ দিলে হচ্ছে 50। আর ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে, প্লাস হচ্ছে খুব সতর্কতার সাথে ভাঙতে হবে। আমরা স্পঞ্জ কেক শুধু ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করব, তারপরে কুসুম বিট করব। প্রথমে ডিমের সাদা অংশ নিব, তারপরে কুসুম বিট করব। ঠিক আছে, আর যদি এখানে কুসুমটা ফেটে যেত তাহলে অনেক সময় লাগতো ডিম বিট করতে, আর স্পঞ্জটাও বেশি একটা ভালো আসতো না, যার জন্য আমরা খুব স্লোলি ভাবে ডিমটা ভাঙছি। এবার নিব চিনি, তাহলে ওখানে হচ্ছে 53 গ্রাম, আমি এখানে 53 গ্রাম চিনি নিব। ডিমের অর্ধেক আসছে 53 গ্রাম, 106-এর অর্ধেক 53 গ্রাম। গ্রাম, এটা হলো দুইটা অপশন গেল। দুইটা জিনিস পরিমাপ করলাম, একটা হচ্ছে ডিম, তারপর নিচে চিনি, এরপর নিব আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার। এখন দেখেন আমাদের রেসিপি বইতে আছে কি 50 গ্রাম যদি আমাদের ডিম যদি 100 গ্রাম হয় 50 গ্রাম হবে চিনি, 50 গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার। এখন 50 গ্রামের ক্ষেত্রে আমরা ময়দা নেই 40 গ্রাম, ঠিক সেভাবে আগে মাপ করে নিব। আচ্ছা 53 তো, তাহলে 43 গ্রাম আমি ময়দা নিয়ে নিচ্ছি, 43 গ্রাম ময়দা। এবার কর্নফ্লাওয়ার নিব, কর্নফ্লাওয়ার নিব 10 গ্রাম। দুইটা মিলে আমার হবে কত 53 গ্রাম, এই যে 53 গ্রাম। তাহলে রেসিপি অনুযায়ী আমরা কি করলাম, 50 ধরেন 50 গ্রাম আছে, 50 গ্রামের ক্ষেত্রে আমরা 40 গ্রাম ময়দা নিছি আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিছি। ঠিক এখানে আমাদের টোটাল 53 গ্রাম ছিল, সেক্ষেত্রে আমরা 43 গ্রাম নিছি ময়দা আর 10 গ্রাম নিছি কর্নফ্লাওয়ার, মাত্র 3 গ্রাম বেশি নিছি ময়দা। এখন নিব কি আমাদের বেকিং পাউডার। বেকিং পাউডার আমরা নিব 3 গ্রাম, হাফ পাউন্ডের ক্ষেত্রে আমাদেরকে 3 গ্রাম নিতে হবে।
তার মানে 56 হবে। হ্যাঁ, 56 গ্রাম। শুকনো উপকরণ আমাদের মাপা শেষ। শুকনো উপকরণ নিচ্ছি কয়টা আমরা? 3টা। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। ঠিক আছে, এবার থাকলো কি আপনি বেকিং পাউডার 3 গ্রাম নিলাম। 3 গ্রাম। 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম হবে। হ্যাঁ, 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম হবে। এখন থাকলো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স, জি জি আপু। আপু কোনো ব্র্যান্ড না, আপনারা ব্র্যান্ড ফলো করবেন না। ঠিক আছে, বেকিং এর দোকানে দেখবেন লুজ যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, লুজগুলো ইউজ করবেন। জি আপু, ফুলবে। দেখেন কালকে বানানো কেক আমার, কালকে বানাইছি, মিরর গ্লেজ করছি। এটা একটা 1 পাউন্ডের কেক, চকলেট ফ্লেভারের কেক। এটা গেস্ট আসবে যার জন্য আমি এখন বের করছি। ঠিক আছে, মিরর গ্লেজ। এটা 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক, উপরে মিরর গ্লেজ করা। আমি কেকটা এখন বানাবো, আমি দেখাই দিব। ফুলবে, বেক হয়ে গেলেই আমি আপনাদেরকে এটা দেখাই দিব। আচ্ছা, শুকনো উপকরণ নিলাম, নেওয়ার পরে একবার চেলে নিলাম। হ্যাঁ, এখন শুধু বাকি থাকছে কি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমরা পরবর্তীতে দিব, পরে দিব। আগে বিট করা শুরু করি। ডিমের কুসুম আমরা উঠাই নিব যখন সম্ভব না, এটা টোটালি আমি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিমের কুসুম ফেটে গেলে ওই ডিম দিয়ে কাজ করতে গেলে খুব প্যারা আছে। হ্যাঁ, বিশেষ করে স্পঞ্জ কেক করতে পারবেন না, স্পঞ্জ ফুলবে না। হ্যাঁ, স্পঞ্জ কেক করা সম্ভব না। আচ্ছা, ডিমগুলো সব ছোট ছোট সেম পরিমাপে আমি নিয়ে নিচ্ছি। হয়তো বা একটু 19-20 হতে পারে, মানে না হয় একটু কম, না হয় একটু বেশি হবে, এই তাছাড়া কিছু না। এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফুল মেজারমেন্ট ফলো করে কাজ করা, তাহলে কেকের টেস্ট ভালো আসবে। ডিমের কুসুম আমরা ফার্স্ট টাইম তুলে ফেলবো। হ্যাঁ, সাদা অংশ দিয়ে বিট করবো, পরে কুসুম বিট করবো। আপনাদের ওভেনেও বিট করা কেক করা দেখাবো, এমনকি চুলাতেও কেক করা দেখা দিব। যাদের ওভেন নেই তারা চুলায় ব্যবহার করবে। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই চিনি। এটা নাম হচ্ছে হ্যান্ড বিটার। হ্যান্ড বিটার দিয়ে আপনি হ্যান্ড বিটার ছাড়া অন্য সব রকমের কেক তৈরি করতে পারবেন, যত রকমের কেক আছে সবগুলো, শুধু পারবেন না স্পঞ্জ কেক তৈরি করতে। হ্যান্ড উইক্স দিয়ে কখনো স্পঞ্জ কেক পারফেক্ট হয় না। আর এটা বিটারের স্ট্যান্ড, এখানে দেখেন ঘাট আছে, এই ঘাটে খুব সুন্দর করে আমরা বসাই দিয়ে একটু চাপ দিব, চাপ দিলে এটা আটকে যাবে। বিটার কিনলে অবশ্যই আমি সাজেস্ট করবো, বিটার আর ওভেন কিনলে আপনারা মিয়াকো ব্র্যান্ডেরটা কিনবেন। আচ্ছা, এবার আমি যখন বিট করবো তখন আপনারা আমার বিট করার প্রসেসটা দেখবেন যে আমি কীভাবে হাত ঘোরাচ্ছি। ঠিক আছে, ডিমের সাদা অংশ অল্প আছে বলে আমি এইভাবে করে নিলাম, কারণ এইভাবে করলে দেখা গেল আমি বেশি একটা করতে পারবো না। আগে এইভাবে করে আমরা কাজ করবো। এই ফর্মের মধ্যে আমি চিনি দিব 3 বারে। এখন যখন আমি বিট করব, স্পিড 5 আছে আপু, মিয়াকোতে আপনি 5 দিয়ে করতে পারবেন, স্কারলেটে 7 স্পিড আছে। যে বিটারে 7 স্পিড থাকবে সেই বিটার কিন্তু কখনো 7 স্পিড দিয়ে বিট করবেন না, সবসময় জন্য বিটারে 5 স্পিড দিয়ে বিট করবেন। আর বিট করার সময় যে অনেকে ইউটিউবে বলে, অনেক ক্ষেত্রে বলে যে হচ্ছে 5 মিনিট 2 মিনিট এত সেকেন্ড অত সেকেন্ড ফলো করবেন না। আপনার চোখের আন্দাজে আপনি কাজ করবেন। আপনার যখন মনে হবে যে আপনার ফর্ম হয়ে গেছে, আপনি বিট করা বাদ দিয়ে দিবেন, এরপরে আপনি চিনি দিয়ে বিট করবেন। সবসময় আমাদের কাজ করতে হবে চোখের আন্দাজ করে। ঠিক আছে, ওই যে মিনিট ফলো করে, আমি আপনাকে মিনিট বলে দিলাম, সেকেন্ড বলে দিলাম, পরবর্তীতে হবে কি আপনি সেটা ফলো করে কাজ করবেন, কিন্তু আপনার কাজের রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে, সে তো মিনিট ফলো করা যাবে না, আপনি চোখের আন্দাজে কাজ করবেন। দেখেন আমি বিট করছি, আমার এখানে কিন্তু কোনো প্রকার কোনো বাবলস নেই, কোনো পানি নাই। ঠিক আছে, এবার আমি চিনি দিব, চিনি দিয়ে বিট করবো। 50 গ্রামের ঊর্ধ্বে যদি চিনি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে 3 বারে দিতে হবে চিনি। চিনি দিছি, দিয়ে নিয়ে এবার চিনিটা আমি ঢেকে দিব, এই ফোম দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এবার চিনি দেওয়ার পরে আমি বিটারটা খাড়া করে বিট করবো, যেন আমার চিনিটায় চাপ লাগে, খুব দ্রুত বিট হয়ে যায়।
ফোমের উপরে কোনো চিনি বেঁধে আছে কিনা। চিনি যদি থাকে উপর থেকে দানা দানা বেঁধে থাকে, কোনো দানা দানা নাই, তাহলে আমি আরেকবার চিনি দিতে পারি। এই চিনিটাকে ফোম দিয়ে যদি ঢেকে নেওয়া হয় তাহলে চিনিটা এই সাইডে চলে আসে না। হ্যাঁ, যখন আমার বিটারে কোনো শব্দ হবে না চিনির, তখন আমি বিট করা অফ করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আমরা যখন ডিমের ফোম ক্রিয়েট করব অথবা ক্রিম বিট করব, তখন কিন্তু জাস্ট এক গতিতে আমাদের হাত নড়বে। যদি আমি ডান দিকে যাই তাহলে ডান দিকে করবো, আর যদি আমি বাম দিকে যাই তাহলে ঠিক বাম দিকে করবো। একবার ডান দিক আবার একবার বাম দিক করতে গেলে এই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর স্পঞ্জ কেকে ফোম মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফোম যদি বসে যায় তাহলে আপনার কেক কখনো স্পঞ্জি হবে না, সফট হবে না, ঠিক আছে? স্পঞ্জ কেকটা আর ক্রিমটা একটু ভালো করে করা লাগে, তাছাড়া অন্য কেক আপনি যেভাবে করেন, হাত দিয়ে করেন, হ্যান্ড উইক্স দিয়ে করেন, বা যে কোনো চামচ টামচ দিয়ে ঘুটেন, কোনো সমস্যা না, দাল রুটি দিয়ে ঘুটেন, কেক হয়ে যাবে। কিন্তু স্পঞ্জ কেক পারফেক্টলিভাবে করতে গেলে আপনাকে হ্যান্ড বিটার মাস্ট বি প্রয়োজন। দেখেন ফোম কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুসুম দিব। আচ্ছা, কুসুম আমরা এখানে 1 পাউন্ডের কেক করতেছি। 1 পাউন্ড কেক সমান 2টা ডিম, হাফ পাউন্ড কেক সমান 1টা ডিম। ওগুলো আপনাদের মনে হয় দেওয়া হয় নাই, যাই হোক দিয়ে দিব ক্লাস শেষে। হ্যাঁ, না সেটা বানানো থাকে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমরা যদি 5টা ডিম নিয়ে কাজ করতাম এখানে, তাহলে ডিমের সাদা অংশ আগে বিট করে দিতাম। বিট করে আগে 2টা কুসুম দিতাম, পরে আবার 2টা কুসুম দিতাম, লাস্টের দিকে যে আবার একটা কুসুম দিতাম। সবগুলো কুসুম কিন্তু আমরা একবারে দিব না। সবগুলো যদি একবারে দিয়ে দেই তাহলে হবে কি, আমাদের কুসুমটা এই ফোমটা নষ্ট হয়ে যাবে। কুসুমটা দিব, দিয়ে নিয়ে এখানে ভ্যানিলা এসেন্স 1 পাউন্ডের ক্ষেত্রে আমাদের লাগবে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স সেম হাফ পাউন্ড, হাফ চা চামচ, মানে 3 গ্রাম। এটা আমি আন্দাজ করে দিচ্ছি, আপনারা যদি মেপে দিতে চান মেজারমেন্ট কাপের যে ছোট্ট মেজারমেন্টের চামচ আছে ওই চামচ দিয়ে দিতে পারেন। কারণ কি ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো ফ্লেভার এটা কিন্তু পরিমাপ করা যায় না। হ্যাঁ, এটা জাস্ট চোখের আন্দাজে দিয়ে দিবেন, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, একটু কম হোক সমস্যা নেই। এসেন্সগুলো আমরা দিই জাস্ট ফ্লেভারটা আসার জন্য। এবার এটাকে আরেকটু বিট করবো, জাস্ট এটা মিক্সড করা পর্যন্ত। বেশি বিট করা যাবে না, বেশি বিট করলে ফোম বসে যাবে। শেষ। আমি ওভেনটা গরম দিয়েছি 175 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। আর আপনারা যদি চুলাতে করতে যান, আপনারা হচ্ছে অ্যাডজাস্টেবল ঢাকনা দিয়ে, হাঁড়ি থাকবে, অ্যাডজাস্টেবল ঢাকনা থাকবে, যেন কোনো প্রকার বাতাস বাইরে না যায়। বাতাস যদি বাইরে যায় সেই কেকটা নষ্ট হয়ে যাবে। কারণ বাতাস বাইরে আসলে সেই ঢাকনটা ঘামবে, আর ঘামলে হবে কি, আপনার কেকের পরে সব পানি পড়বে, পানি পড়লে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, শুকনো উপকরণ কিন্তু প্রথমে আমরা একবার চেলে নিয়েছিলাম। শুকনো উপকরণ চেষ্টা করবেন 2বারে চেলে নেওয়ার। প্রথমে একবার মাপার পরে চালবেন, আবার যখন দিতে যাবেন তখন চালবেন। আমি কিন্তু ইলেকট্রিক বিটার লাইনে লাগাই রাখি নাই, জাস্ট আর কি বিটার দিয়েই ঘোরাচ্ছি, কারণ এটা আমার কাছে ইজি মনে হয়। আপনারা যদি এটা ইজি মনে হয় আপনারা এভাবে ইজিলি করতে পারেন। আর এতে হয় কি, আপনি যত দ্রুত ঘোরাবেন আপনার ফোমটা নষ্ট হবে না, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। ঠিক আছে, স্প্যাচুলা দিয়েও করতে পারেন, হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন, বা এর একটা স্ট্যান্ড দিয়েও মিক্স করতে পারেন, খুলে নিয়ে আলাদাভাবে মিক্স করতে পারেন। কিন্তু আমার কাছে এভাবে সহজ মনে হয়, এতে আমি জোরে জোরে করলেও এটা ফোম নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, বসুন। আচ্ছা,
এটা নাম হচ্ছে স্প্যাচুলা। আমরা অনেকেই জানি, অনেকের ঘরেই আছে, কেকের জগতে এটা নাম হচ্ছে স্প্যাচুলা। আমরা স্প্যাচুলা দিয়ে একটু সাইড দিয়ে ছাড়াই নিব। ছাড়াই নিয়ে দেখেন আমি কিভাবে করি। আমি জাস্ট জিনিসটা নিচের থেকে সুন্দর করে উঠায় উপরে ছেড়ে দিচ্ছি, চাপতেছি না, কিন্তু চাপা যাবে না, চাপলে ফোম বসে যাবে, চাপা যাবে না। এটা দেখার কারণ হচ্ছে আমার নিচে থেকে সুন্দর করে এটা শুকনো উপকরণগুলো মিক্স হয়েছে কিনা। হ্যাঁ, চাপা যাবে না। আচ্ছা, এবার আমাকে মোল্ড রেডি করতে হবে। মোল্ডের বিষয়ে আসি। এটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড। বুঝবো কি করে? পিছন দিক থেকে সোজাসুজিভাবে মাপতে হবে যে 6 ইঞ্চি আছে কিনা। দোকানে যখন কিনতে যাবো এই যে এইভাবে করে মেপে দেখবো যে 6 ইঞ্চি আছে কিনা। এটা যদি 6 ইঞ্চি থাকে তাহলে বুঝতে হবে এটা 1 পাউন্ড কেক। যদি 7 ইঞ্চি হয় তাহলে 1.5 পাউন্ড, যদি 8 ইঞ্চি হয় তাহলে 2 পাউন্ড। আর আপনারা সবসময়ের জন্য স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে গোল মোল্ড যদি কিনেন তাহলে যে কোনো শেপ করতে পারবেন। আর যদি মনে করেন লাভ শেপ কিনেন, লাভ শেপটা ভালো আসে না। আমি করছি তো লাভ শেপের মোল্ড দিয়ে, লাভ শেপ ভালো করে লাভ আসে না। আমি গোলটা থেকেই স্টুডেন্টদেরকে লাভ শেপ, ওভাল শেপ সব দেখাই দিই। ঠিক আছে, গোলটাই আমি মনে করি বেস্ট। চারকোনাও করা যায়, ওভাল শেপও করা যায়, লাভ শেপ করা যায়, বিভিন্ন প্রজাপতি শেপ করা যায়, ইচ্ছা মতো করা যায়। ঠিক আছে, এখন আমরা যদি হাফ পাউন্ড কেক বানাইতাম তাহলে হাফ পাউন্ডের মোল্ড আছে, হাফ পাউন্ডের মোল্ড হচ্ছে 5 ইঞ্চি মোল্ড। ওটাতে বসে একটা ডিম দিয়ে, এটা হচ্ছে 5 ইঞ্চি মোল্ড, এটা থেকে ছোট। এটাতে হচ্ছে 5 ইঞ্চি মোল্ড, হাফ পাউন্ড কেক বসানো যাবে, এক ডিমের কেক। এর থেকে আরেকটা আছে 4 ইঞ্চি, ওটা হচ্ছে বান্টু কেক। যেগুলো আছে ছোট ছোট ওয়ান টাইম প্যাকেটে বিক্রি করা হয়, ওগুলোর বলে বান্টু কেক। এটা 4 ইঞ্চির মোল্ডে পাওয়া যায়। ঠিক আছে, আমার বিশেষ করে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 7 ইঞ্চি এগুলো লাগে বলে আমি আর ওটা নিয়ে আসি নাই। আর আমার বিজনেসটা হচ্ছে আমি কেক সেল দেই না, আমি হচ্ছে শুধু ব্যাচ করাই, যার জন্য আমি ওগুলো নিয়ে আসি নাই। ব্যাচ করানোর জন্য যেগুলো প্রয়োজন আমি সেগুলো আনছি। আচ্ছা দেখেন, বেকিং পেপার। বাসায় যদি কারোর বেকিং পেপার থাকে তাহলে আপনারা বেকিং পেপার ইউজ করলেন। যদি না থাকে যে কোনো খাতা কিংবা বইয়ের পেজ দিয়ে আপনারা নিচে কাগজে মার্ক করে কেটে নেবেন কেক বসানোর জন্য। এখন যদি বলেন যে আপু কাগজ ছাড়া কি হবে না, আমি বলবো যে কাগজ ছাড়া হবে না এমন কোনো নিয়ম নাই, কাগজ ছাড়া হবে। কিন্তু যে কোনো একটা কাগজ যদি আপনি নিচে দেন তাহলে আপনার কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। না বানা ফেলো করো, যে কোনো পেপার এভাবে করে সুন্দর করে রাউন্ড করে কাট করে নেবেন। আর আমরা পিছনেরটা কেন করলাম, পিছনেরটা করলে আমরা যেহেতু নিচে বসাবো, এর নিচে বসানোর জন্য আমরা পিছনের মাপটা নিব। উপরের মাপ নিলে আমাদের বাড়তি হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের পিছনের মাপটাই নিতে হবে। আর বেকিং পেপার হোক, কাগজ হোক, যাই হোক, এটা বসালে হয় কি কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায়। কালকে না পরশু দিনের ক্লাসে ভুল করে হচ্ছে যেই নাই, পরে দেখি সাইড ছাড়ানোর পরে সুন্দর করে তুলতে পারতেছি না, মানে ভুল করে কথা বলতে বলতে দিয়ে ফেলছিলাম। আচ্ছা, মেজারমেন্ট স্কেল কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। আমরা জানি আমাদের 1 পাউন্ড কেক সমান 475 গ্রাম। 475 গ্রাম যদি কেক হয় তাহলে আমাদের কেকের বেস, আমরা যেটা করলাম এটাকে বলে কেকের বেস। কেকের বেস যতটুকু আছে ওইটুকু আগে মাইনাস করে ফেলতে হবে। দেখি আমাদের কেকের বেস কতটুকু হয়েছে। নর্মালি আমাদের 1 পাউন্ড কেকের জন্য 220 থেকে 230 গ্রাম কেকের বেস থাকা লাগবে। এই যে ডিম ছোট, যার জন্য কেকের বেস কিন্তু অল্প হয়েছে। এখন বিষয় সংক্ষেপে যদি বলি তাহলে 1 পাউন্ড কেকের জন্য আমাদেরকে 250 গ্রাম ক্রিম নিতে হবে। 250 গ্রাম ক্রিম যদি নেই তাহলে আমাদের 1 পাউন্ড কেক রেডি। কারণ আমাদের এখানে অনেক কিছু যাবে, একটা কেক ডেকোরেশন করতে গেলে অনেক কিছু যায়। সুগার সিরাপ যায়, তারপরে হচ্ছে আসবে না, তাহলে ওই কেকটা রেখে দাও ফ্রিজে, এগুলো ভিজাও তো, ভিজাই দাও। এই যে এখানে 110 গ্রাম হয়েছে। আমরা কাজ করবো প্রত্যেকটা মুহূর্তে মাপবো। শুকনো উপকরণ আগে মেপে নিব, তারপরে আবার হচ্ছে কেকের বেস তৈরি হয়ে গেলে সেটা আবার মাপবো। ঠিক আছে, এইভাবে করে আমরা কাজ করবো। মেপে মেপে কাজ করলে আমাদের বিজনেস করতে গেলে কোনো লস হবে না। আর আপনারা যখন যে কাজটা করবেন এক সাইডে ভিডিও করতে থাকবেন। ঠিক আছে, মুখে না বলেন, ভিডিও করতে থাকবেন। সেগুলো ভিডিও রেকর্ড হলো পরে ছোট ছোট কেটে কেটে ফেসবুকে রিলস দিতে পারেন, নিজেদের পেজ ওপেন করে রিলস দিতে পারেন, ইউটিউবে যে শর্টস ছাড়তে পারেন গান দিয়ে। এগুলোতেও আস্তে আস্তে একটা পর্যায়ে যেয়ে আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এভাবে ছাকাই নিচ্ছি, দেখে রাখো এভাবে, এভাবে ঝাঁকা নিচ্ছি কারণ উপরটা সমান হয়ে যাবে, হবে না। এইবার এভাবে ট্যাপ ট্যাপ করে নিব, করলে হবে কি আমার কেকটা ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে সেগুলো ভরাট হয়ে যাবে। আচ্ছা দেখেন, চুলায় কেক বেক করবেন কীভাবে। আমার ননস্টিকের হাঁড়ি আছে, যখন আমি ননস্টিকের হাঁড়িতে কেক বেক করি। যাদের বাসায় ননস্টিকের কিছু নাই তারা খেয়াল করবেন আপনার যে পাত্রটা থাকবে সেই পাত্রের সাথে ঢাকনাটা অ্যাডজাস্টেবল হতে হবে। ঠিক আছে, পাত্রের সাথে ঢাকনাটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে।
ঠিক আছে? যদি ঢাকনা অ্যাডজাস্ট হয় তাহলে আপনার কেকটা পারফেক্টভাবে হবে। এই যে এইভাবে করে আমরা আগে 10 মিনিট হাই হিট দিয়ে গরম করে নিব। পানি থাকবে না, পানি ছাড়া শুকনা। হাই হিট দিয়ে গরম করে আবার এটা রেখে দিব, রেখে দিয়ে আবার এই ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন যার ঘরে ননস্টিক আছে সে হচ্ছে এই ফুটাটা এইভাবে বন্ধ করে দিবে, আর যার ননস্টিক নেই সে হাঁড়ির সাথে ঢাকনাটা অ্যাডজাস্টেবল নেবে, যেন সাইড থেকে কোনো পানি বা বাতাস না বের হয়। বাতাস যদি বের হয় ঢাকনাটা এখানে ঘামবে, এখানে ঘামলে সমস্ত পানি কেকের নিচে পড়বে, কেকের উপরে পড়বে। কেকের উপরে যদি পড়ে তাহলে এই কেকটা মাঝখান থেকে ডেবে যাবে, সাইড থেকে হয়ে যাবে, মাঝখান থেকে ডেবে যাবে, কিন্তু কাঁচা থেকে যাবে। ঠিক আছে? সেজন্য মাস্ট বি ঢাকনাটা অ্যাডজাস্টেবল হতে হবে। এখন থাকলো আপনার হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের পাতিল প্লাস অ্যালুমিনিয়ামের ঢাকনা। সেই ঢাকনার উপরে আপনি দরকার পড়লে যে শিল নোড়া যেটা আছে না, ওই নোড়া যেটা আছে উপরে যেটা হাত দিয়ে বাটি আমরা, ওটাকে দিয়ে যদি চাপা রাখেন তাহলে ওটা ভারী হয়ে আটকা থাকবে, তাহলে ভিতরে কোনো বাষ্প ক্রিয়েট হলেও বাইরে বাতাস আসবে না। আর বাতাস যদি বাইরে না আসে তাহলে ঢাকনাটা ঘামবে না আর কেকের উপরে পানি পড়বে না। ঠিক আছে?